আধার ১। গল্পের নাম প্রণয়। গ্রামের মধ্যভাগের ওই জঙ্গলের গভীরে আমবাগানে বছর বছর হাজারো আম ধরে, পাকে, পচে। অন্য কেউ কুড়াতে তো যায়ই না, জায়গার মালিকও যায় না। ৪ গ্রামের প্রচলিত আছে, ওখানে একদল জিন অথবা পিশাচিনী থাকে। প্রতি বছর যতই সাবধানে থাকা হোক না কেন, গ্রামের অন্তত ৩খানা মানুষ গায়েব হবেই। গ্রামের মাথামোটা মানুষজন একবার বাংলা তন্ন তন্ন করে গফরগাঁও থেকে ৭ জন তান্ত্রিক দল খুঁজে নিয়ে এসেছিলেন তাদের হাত থেকে গ্রাম বাঁচাতে। লোকমুখে নাকি প্রচলিত আছে, গফরগাঁও এককালে পিশাচদের স্বর্গরাজ্য ছিল। এরপর কোনো তান্ত্রিক দল এসে সেসব পিশাচদের সাথে যুদ্ধ করে গফরগাঁও দখলে নিয়েছিলেন। ৭ দিন ধরে নানা আয়োজনে গফরগাঁও এর সেই তান্ত্রিক দলগুলো যজ্ঞ করলেন সেই গভীর জঙ্গলে। লোকের বিশ্বাস প্রবল হলো, এই বুঝি আর কেউ জীবন হারাবে না। অথচ দেখা গেল শেষ সকালের পর ৭ আম গাছের গোড়ায় ৭ তান্ত্রিকের উল্টো করে পুঁতে রাখা মৃতদেহ। কথাগুলো এই গ্রামের সদ্য পরিচিত সমবয়সী বন্ধুদের থেকে শুনল প্রণয়। যেন অনেকদিন পর দারুণ এক ফিকশনাল গল্পের মজা পেয়েছে সে। মনে পড়ে যায় ছোটবেলায় ঘুমানোর আগে নানুর শোনানো গল্পগুলোর কথা। প্রণয়ের বাবা সদ্য এই গ্রামে পোস্টিং হয়েছেন। উপায় না পেয়ে গ্রামের কলেজেই ভর্তি হতে হলো প্রণয়কে। এই গ্রামে আসার পর এদিক ওদিক নিয়ে কেমন সব আজগুবি গল্প শুনতে শুরু করেছে সে। মাঝে মনে প্রশ্ন জাগছে, আদৌ এসব ভূতপ্রেত বলে কিছু নেই তো? সন্ধ্যায় নিজের বাসস্থান এই কোয়ার্টারে ফিরতে বেশ কিছুটা দেরি হয়ে গেল প্রণয়ের। বাবা জিজ্ঞেস করায় জানায়, বন্ধুদের সাথে ফুটবল খেলতে খেলতে একটু দেরি হলো, আর হবে না। বাবা সাবধান করে দিলেন, সবার সাথে মিশবে না, শান্ত ভদ্র আর মেধাবীদের সাথে কেবলমাত্র বন্ধুত্ব করবে। গ্রামটা ভালো না, তুমি সন্ধ্যার পর বাইরে যাবা না। এর আগে গেলে অপরিচিত কারো থেকে ১০০ হাত দূরে থাকবা, বুঝতে পেরেছ? মাথা নেড়ে সম্মতি জানায় প্রণয়। কোয়ার্টারটা দারুণ পছন্দ হয়েছে প্রণয়ের। ইট পাথরের গাঁথুনি, ঢাকা ছেড়ে প্রথমবারের মতো গ্রামে এসেছে, খারাপ লাগছে না। থাকার কোয়ার্টারটা সবুজে ঘেরা একটা প্রাসাদ যেন। চারিদিকে আম, জাম, কাঁঠাল, লিচু, কত কিছুর গাছ। পেছনে আবার একটা পুকুর আছে, ঘাট বাঁধানো বড় একটা পুকুর। বাবা ওই পুকুর পাড়ে যেতেও নিষেধ করে দিয়েছেন। এত নিষেধে থাকা যায়? এই করা যাবে না, ওই করা যাবে না, এখানে যাবা না, ওখানে যাবা না, ওর সাথে মিশবা না, কত কি। অদ্ভুত মানুষ এক বাবা। মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রণয়ের। গরমে টিকতে না পেরে
তালপাতার হাত পাখাটি নিয়ে ছাদে চলে যায় সে। আজকে আকাশে দারুণ চাঁদ উঠেছে, যেন আধার তার জমিয়ে রাখার সমস্ত রূপ মুক্তোর ন্যায় ছড়িয়ে দিয়েছে আকাশ জুড়ে। শেষ কবে এত সুন্দর জ্যোৎস্না দেখেছে সে বলতে পারছে না। শুধু জ্যোৎস্নাই না, পুকুর পাড়ে এক মেয়ে অবয়ব দেখা যাচ্ছে। দূর থেকে স্পষ্ট বোঝা না গেলেও চাঁদের মৃদু আলোতে বোঝা যাচ্ছে মেয়েটা ঘাটে বসে চুল আঁচড়াচ্ছে। কে সে? ভাবতেই যেন কোথায় হারিয়ে গেল মেয়েটা। অবচেতন মনের ইশারায় দু চোখ দুটো ঠিকই ছুটে বেড়াচ্ছে গন্তব্যের পিছু পিছু। হুট করেই চমকে পিছনে ফিরল প্রণয়, যেন গরম বাতাস তার কাঁধে আলতো ছোঁয়া দিয়ে গা ঢাকা দিল। এতে অবশ্য বেশ ভয়ই পেয়ে গেল সে। পরের দিন সকালে ঘুম ভেঙে নিজের শরীরে অদ্ভুত সব দাগ দেখতে পায় প্রণয়, যেন বিড়াল জাতীয় কোনো প্রাণী আছড়ে গেছে শরীর জুড়ে। ব্যাপারটা নিয়ে বেশ হইচই করল তার বাবা। মসজিদ থেকে হুজুর আনা হলো, সুরায়াত পড়ে ঝাড়ফুঁক হলো। হুজুর বাবাকে আড়ালে নিয়ে কিছু বললেন, যার পর থেকে বাবার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সব মিলে কেমন ভয়ে ভয়েই কাটে দিনটা। পরদিন সকালে ঘটল আরও ভয়ানক ব্যাপার। প্রণয়ের ঘুম ভাঙে ভবনের ছাদে। ভোরের ঠিক পূর্বে ফজরের আজানের ধ্বনিতে ছাদে নিজেকে আবিষ্কার করে বেশ বিষম খায় সে। ঘুম ভেঙে নিজেকে ছাদে আবিষ্কার করার ব্যাপারটা সে অন্তত মোটেই স্বাভাবিক না। ব্যাপারটা সে নিজেও বুঝতে পারে তার সাথে যা ঘটতে শুরু করেছে তার শেষটা মোটেও সুখকর কিছু হবে না। সময়ের সাথে প্রণয় নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। একটা সময় দেখা গেল সকাল সন্ধ্যায় পুকুর ঘাটে যে অদ্ভুত কিসব করে বেড়ায় ছেলে। কখনো ঘন্টার পর ঘন্টা কথা বলে, কখনো মাটিতে কিসব আঁকিবুকি করে নিজ মনে হাসতে হাসতে ভেঙে পড়ে। এরপর শুরু হয় হঠাৎ উধাও হয়ে যাওয়া। হুটহাট কয়েক ঘন্টার জন্য প্রণয় নিজের ঘর থেকে উধাও হতে শুরু করে। কোথাও খোঁজ পাওয়া যায় না তার, যেন ঘর বানানোর শুরুতে দরজা ভেতর থেকে বন্ধ রেখে বানানো হয়েছে। অদ্ভুত এসব ঘটনা প্রবাহের সমাধান কোনো হুজুর দিতে পারছিলেন না পারছিলেন তান্ত্রিক। ভেঙে পড়ে প্রণয়ের বাবা। ঘটনার এক পর্যায়ে শেষমেশ খোঁজ পাওয়া যায় এক মহিলা কবিরাজের। তিনি প্রণয়ের সমস্যার নিশ্চিত সমাধানের দায়িত্ব নিয়ে তাদের বাসায় থাকার আবেদন জানালেন। শুরু হয় প্রণয়ের চিকিৎসা। দ্বিতীয় রাতে পবিত্র স্থান নির্ণয় করে সেখানে আগরবাতি, মোমবাতি ও ধূপ প্রজ্বলন করে জায়নামাজে প্রণয়কে বসিয়ে বিড়বিড় করে কিছু পাঠ করতে থাকে সেই কবিরাজ মহিলা। একই রুমে উপস্থিত প্রণয়ের বাবা ভাষ্যমতে এক পর্যায়ে প্রণয় যেন কেমন করে ওঠে, অদ্ভুত বাক্যে আওয়াজ করে জিজ্ঞাসা করে কেন ডাকা হয়েছে তাকে। বৃদ্ধা কবিরাজ শুরু করে তার জিজ্ঞাসাবাদ। জানা যায় ছাদে একা পেয়ে প্রণয়ের সঙ্গী হয়েছিল পাশের পুকুরে বসে থাকা এক নারী জিন। সেখানে থেকেই ভালো লেগে যায় প্রণয়কে, চিরসঙ্গী হিসেবে চায় তাকে। বৃদ্ধা নিজের কথা
ও ক্ষমতার একসময় তাড়াতে সক্ষম হয় সেই নারী জিনকে। বড় রেহাই পায় প্রণয়ের পরিবার, তবে শর্ত, কখনো সঙ্গে দেওয়া তাবিজ খোলা যাবে না, তাতেই মহাবিপদ। এরপর সময়ের সাথে খুব সুন্দরভাবে চলতে থাকে প্রণয়ের জীবনযাত্রা। অথচ হুট করে একদিন জীবনের দরুন এক মুহূর্তে নিখোঁজ হয় প্রণয়। চারদিক খোঁজাখুঁজির পর শেষমেশ সেই জঙ্গলের এক আম গাছের ডালে খুঁজে পাওয়া যায় প্রণয়ের মৃতদেহ। অসম্ভব সুন্দর ছেলেটার চেহারা সে সময় কেমন ফ্যাকাশের মতো হয়ে গেছিল, যেন শুষে নেওয়া হয়েছে তার সমস্ত রক্ত। এই সময় এই ঘটনায় প্রণয় জীবন হারিয়েছে, অথচ একই সাথে ভয়ঙ্কর নীরবতা নেমে আসে তার নিঃসঙ্গ বাবার জীবনেও। একমাত্র ছেলে হারিয়ে কেমন দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি। শেষমেশ ঘরে বাবারও মৃতদেহ খুঁজে পাওয়া যায়, একই রক্তহীন অক্ষত প্রণয়ের দেহের মতো। আবারও সেই অভিশপ্ত আধার নেমে আসে গোটা একটা গ্রাম জুড়ে।